হাই ফ্রেন্ডস, আজ 17ই নভেম্বর রোববার। এখন বাজে প্রায় 10টা। তো আজকে একটা নতুন ব্লগ করতে আমরা বেরিয়ে পড়লাম। বাড়ির কাছাকাছি প্রায় 25 কিলোমিটার দূরে বাড়ি থেকে, মন্দিরময় পাত্রা। তো আমরা এখন আমার ব্যাটারি বাইকেই বেরিয়েছি। তো যাব ওখানে গিয়ে একটা নতুন ব্লগ করব, দেখি কেরম করতে পারি। সঙ্গে থাকবেন, অবশ্যই আশা করি ভালো লাগবে। প্রচুর মন্দির ওখানে আছে এবং বলা হয় প্রায় 100-র উপরে মন্দির একসময় ওখানে ছিল, কিন্তু এখন ম্যাক্সিমাম ধ্বংস হয়ে গেছে বা কাঁসাই নদীর গর্ভে চলে গেছে। তো 34টা মন্দির এখন অবধি মোটামুটি ঠিক আছে। শিব মন্দির প্রায় 80টার কাছাকাছি ছিল বলা হয়, আর 11টা শিব মন্দির হলে নাকি এটা কাশীর সমতুল্য হতো। তো দেখা যাক, সাথে থাকুন। যাব আমরা ঐতিহাসিক শহর, ঐতিহাসিক গ্রাম নাকি মন্দিরময় পাত্রা। এই সেই স্মৃতি বিজড়িত খড়গপুর কলেজ। যারা আমার সমসাময়িক বা আমার আগে পড়ে অনেকেই আছে এই কলেজে পড়তো, এখন খড়গপুরে থাকে না, তাদের জন্য এটা আমি রেকর্ড করার চেষ্টা করছি, যে তাদের পুরনো খড়গপুর কলেজটা যদি একবার দেখতে পারে। ঠিক আছে, একবার ভিতরে যাই, দেখি। এই কলেজের ভিতরটা তবে অনেক চেঞ্জ হয়ে গেছে। ওদিকে ক্যান্টিন, আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, তবে বিল্ডিংগুলো একই আছে। অনেকেই এখন খড়গপুরে থাকে না, তাদের অনেক স্মৃতি এই কলেজে রয়েছে। ওকে, আজ থেকে 10-15 বছর আগে যারা ইন্দ্রা দেখেছেন, এখন টোটাল চেঞ্জ। রাস্তার দুধারে ইন্দ্রা কলেজের পরে টোটাল ফাঁকা ছিল, কিন্তু ইন্দ্রা কলেজের পরে এখন রাস্তার দুধারে শপিং মল, বিভিন্ন দোকান, বাড়ি, অনেক কিছু হয়ে গেছে। আপ টু বোম্বে রোড, চৌরঙ্গি অবধি এখন কোনো জায়গা ফাঁকা নেই। এই হচ্ছে খড়গপুরের চৌরঙ্গি, বোম্বে রোড চৌরঙ্গি। তো ওই দিক থেকে যে রোডটা আসছে এটা কলকাতা থেকে, আর ওপাশ দিয়ে যে রোডটা ওটা খড়গপুর থেকে আসছে, আর ওটা চলে গেছে টুয়ার্ডস বোম্বে, মানে ঝাড়খণ্ড, বিহার ঝাড়খণ্ড যে বোম্বে। আর আমরা যাব এই রুটে মেদিনীপুরের দিকে যাব আমরা। তো এখান থেকে পাত্রা মোটামুটি 15 কিলোমিটার। আর কলকাতা থেকে যারা আসছেন, কলকাতা থেকে আসতেই পারেন, একদিনের ছুটিতে পাত্রা আসতেই পারেন। কলকাতা থেকে টোটাল পাত্রার ডিস্টেন্স হচ্ছে 136 কিলো, 136। তো ওই দিকে কলকাতা থেকে এসে এদিক দিয়ে ঘুরে যেতে হবে, মেদিনীপুরের দিকে রাস্তা ধরতে হবে, ধরে সোজা গিয়ে টুয়ার্ডস কাঁসাই নদীর ব্রিজ ক্রস করে আমতলা বলে একটা জায়গা আছে, ওটা বাঁ দিক দিয়ে ঘুরে যেতে হবে। মানে মেদিনীপুর না ঢুকে উল্টো দিকে চলে যেতে হবে। ওখান থেকে আর 9 কিলোমিটার, তাহলেই পাত্রা পৌঁছানো যাবে। এই হচ্ছে কাঁসাই ব্রিজ। কাঁসাই নদীর ওপরে আমরা যাবো অ্যাকচুয়ালি কাঁসাই ক্রস করে ওই রুটে নদীর সাইড দিয়ে রাস্তা আছে, ওইটা দিয়ে যাবো। এখান থেকে আরও 9 কিলোমিটার। আর এই দিকটা হচ্ছে মেদিনীপুর, এদিকটা মেদিনীপুর। রাস্তাটা এইদিকে সোজা গিয়ে ডান দিকে চলে গেছে, ডান দিক থেকে নেমে ভাগ হয়ে গেছে, ওদিকে পাত্রার দিকে আর এদিকে মেদিনীপুরের দিকে। নদীতে জল এখন খুব একটা নেই যদিও। যাই হোক, যাওয়া যাক। ব্রিজ থেকে নেমে অ্যাকচুয়ালি এই মোড়টা, এই জায়গাটার নাম আমতলা। এই যে রোডটা আছে এটা চলে যেতে হবে পাত্রা। আর ওই সোজা রোডটা, ওই সোজা একটা উল্টো দিকে সোজা একটা মেদিনীপুর শহরে ঢুকছে। আর আমরা এলাম এই পথ দিয়ে। অ্যাকচুয়ালি যারা কলকাতায় যদি ট্রেনে কেউ আসতে চান, তো সেক্ষেত্রে মেদিনীপুর বা খড়গপুর রেল স্টেশনে নেমে এই আমতলা অবধি বাসে আসতে পারবেন। এখান থেকে অটো আছে, অটো করে এখানে 9 কিলোমিটার পাত্রা অবধি যাওয়া যাবে, কিন্তু এই পাশে আর বাস যায় না, অটো বা টোটো করে যেতে হবে। তো এইখানে খড়গপুর মেদিনীপুরতে বাসে এখানেই আসতে হবে।
অবশেষে পৌঁছে গেলাম মন্দির মোড় পাত্রায়। প্রচুর মন্দির আছে এখানে। তো টোটাল ইতিহাসটা মন্দিরের বা এই জায়গাটার নাম কেন পাত্রা হলো, টোটাল ব্যাপারটা আমরা জানবো স্থানীয় একজন মানুষের কাছে, প্রভাস ভট্টাচার্য। তিনি আমাদের জন্য ওয়েট করছেন, তো ওনার কাছ থেকে ব্যাপারটা টোটাল জানবো এবং বলবো। সঙ্গে থাকবেন, এই পাত্রার টোটাল ইতিহাসটা ওনার কাছ থেকে আমরা জানবো। এটা প্রথম মন্দির গোলার মাতা মন্দির, আর শীতলা মন্দির এবং শিব মন্দির তিনটেই আছে। এটা সংস্কার হয়েছে, সংস্কারের পরে এই অবস্থা হয়েছে। এটাও একসময় ভাঙাচোরা ছিল। এই সংস্কারটা কিন্তু নিজস্ব উদ্যোগে। বাহ, খুব সুন্দর জায়গা। এই টেরাকোটাগুলো খুব ভালো। হ্যাঁ, উপরে টেরাকোটার কাজগুলো করা আছে। চলুন ভিতরে চলুন। আমি এই যে খড়গপুর থেকে দুজন এসেছেন, ওনাদেরকে মন্দির দেখাতে পেরেছি। তারপর আচ্ছা আচ্ছা, ভালো, ঠাকুরের ইচ্ছা ভালো। উনি হচ্ছেন স্থানীয় প্রভাস ভট্টাচার্য। উনি আমাদের পুরো মন্দির বা এই স্থানীয় জায়গা সম্বন্ধে ইতিহাস সব বলবেন। তো ওনার কাছ থেকে জেনে, ওনার ফোন নাম্বার এবং ডিটেলস আমি ডিসক্রিপশান, আমি স্ক্রিনেই দিয়ে দেবো। তো উনি আমাদের বলবেন প্রথম। নমস্কার দাদা, বলুন। নমস্কার, আমি প্রভাস ভট্টাচার্য, মন্দিরময় পাথরা পুরাতত্ত্ব সংরক্ষণ কমিটি অনুমোদিত গাইড। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, মন্দিরময় পাথরার একেবারে প্রবেশদ্বার, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর থানার অন্তর্গত মন্দিরময় পাথরা গ্রামের প্রবেশদ্বারে। এবং প্রথম যে মন্দির, সেই মন্দিরে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি মন্দিরে নবকলেবরের মন্দির, যেখানে মনসা মা আছেন, শীতলা মাতা আছেন এবং পাশেই মহাদেবের মন্দির আছে। সেটা আমরা বাইরে যখন বেরোবো দেখতে পাবেন। এই মন্দিরের নাম গোলার মাতা শীতলা মাতার মন্দির। একটা প্রশ্ন আসতেই পারে, কেন গোলার মাতা নাম হল? যদিও কিছু জনশ্রুতি আছে, তার হয়তো লিখিত প্রমাণ নেই, সেটা আমি বলবো। তবে তার আগে যেটা না বললে একেবারে কথাটা অসম্পূর্ণ থাকবে। এই মন্দিরের যে মন্দির, এর নির্মাতা পরবর্তীকালে অন্যজন হলেও প্রথম অবস্থায় শান্তিময় বন্দ্যোপাধ্যায়, এই মন্দিরময় পাথরা বন্দ্যোপাধ্যায় বংশের এক সুযোগ্য সন্তান, যিনি ডাক্তার ছিলেন পেশাতে এবং লন্ডনে থাকতেন। তার স্ত্রী অনিলা দেবী, এই দেখুন সামনে ওনাদের ছবি দেওয়া আছে। এবার বলি, পরবর্তীকালে ওনার সুযোগ্য জামাই, ওনার একটি কন্যা ভারতী মুখোপাধ্যায় এবং তার স্বামী, উনি ছিলেন ব্যারিস্টার, এবং ওনার স্বামী সঞ্জীব মুখোপাধ্যায়, ওনারা থাকতেন ক্যানাডায়, টরন্টো। ওনারা চিন্তা করেন যে এই মন্দিরটা একসময় ছিল একেবারেই ভাঙাচোরা, এই জায়গাটা ছিল জঙ্গলাকীর্ণ। আমি এইখানের ভূমিপুত্র, তো দেখেছি জঙ্গলাকীর্ণ, ছোটবেলায় দেখেছি। সবাই এখানে আসতো না। মন্দিরের একটু একটু দেওয়াল আছে, বাকিটা নেই। মহাদেবের মন্দির, যে শিবের মন্দির, সেটাও ভাঙাচোরা। পরবর্তীকালে ওনারা চিন্তা করেন আমরা এটাকে নবকলেবরে, নবরূপে নিয়ে আসব। তাই ওনাদের নিজস্ব অর্থে, কোনো সরকারের সাহায্য এখানে আসেনি, নিজস্ব অর্থে আজকে এই রকম জায়গায় তৈরি করেছেন। এবং প্রতি বৎসর মাঘী পূর্ণিমাতে উৎসব হয়, কয়েক হাজার মানুষ এখানে প্রসাদ পান। শিবরাত্রিতে উৎসব হয়, কার্তিক সংক্রান্তিতে উৎসব হয়, এরকম বিভিন্ন সময় উৎসব হয়। এবং প্রতিদিন এখানে ভোগ রান্না হয়, অন্নভোগ দেওয়া হয়। কোনোদিন এমনি ভাত তরকারি, কোনোদিন খেচড়ান্ন, পায়েস, এইভাবে চলে আসছে। এবং আমি যদি পরিচয় না করে দিই, সেটা আমার দিক থেকে খারাপ হবে। সামনে যিনি দাঁড়িয়ে আছেন, জ্ঞাতি সম্পর্কে আমার কাকা, বয়সে আমরা সমান, সুধাংশু শেখর ভট্টাচার্য, উনি এই মন্দিরের পুরোহিত। নিত্য পুজো করেন, সন্ধ্যা আরতি করেন। আপনি কত বছরে মন্দিরে আছেন? এই মন্দিরটা অনেক 27 বছর। হ্যাঁ,
বাবা প্রায় 62 বছর করেছেন এই মন্দিরে। আমরা 4-5 তো 62 বছর আগে এই জায়গাটা কেমন ছিল? তো বঞ্জগর 62 নয়, আমি বাবা মারা যাওয়ার পর যখন আমি পুজো করতে আসি বাঁশবন না দেখলে বুঝতে পারি এগুলো বাঁশবন ছিল। আচ্ছা আচ্ছা। এই ভাঙা বাঁশবনের ভিতর কাঁটা বাঁশের বন, তার ভিতরেই ভাঙা মন্দিরটি ছিল। আর এই শিব মন্দিরে মায়ের ঘটে পুজো হতো। আচ্ছা আচ্ছা, এই সাইডে শিব মন্দিরটা। হ্যাঁ, এই সাইডে আচ্ছা শিব আচ্ছা মন্দির, আচ্ছা। ওখানে পুজো হতো। এখানে একটি বেদি ছিল, আমরা বিশেষ পূজার দিন ওই বেদিতে ঘটকে বসিয়ে পুজো করতাম। এবং এককালে প্রতিমা ছিল, কিন্তু যে কোনো কারণে খোয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইবার আমি আগের কথাতে ফিরে আসি। সামনে দেখছেন যে শ্বেত পাথরের মূর্তি ওনারা কলকাতা থেকে নিয়ে এসছেন, নিয়ে এসে আজকে এই জায়গায় মা আছেন। এই যে গোলার মাতার মন্দির, যেটা আমি বলেছিলাম, সবাই জানে, এই এলাকায় সবাই জানে গোলার মাতার মন্দির। এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই পুজো দেয়, সবাই আসে। জনশ্রুতি এই ধরনের আছে, তৎকালে জমিদারদের, তখন তো মহাল ছিল, প্রচুর পরিমাণে বন্দ্যোপাধ্যায়দের রোজগার ছিল। এবং তখন এখন যেভাবে শস্য সংরক্ষণ হয়, তখন কিন্তু ঠিক এইভাবে শস্য সংরক্ষণ হতো না। মুসুরির গোলা, ধানের গোলা, গমের গোলা, এইভাবে গোলাতে গোলাতে রাখা হতো। এবং তখন এই রাস্তাঘাট এত উন্নত হয়নি, সামনে কংসাবতী নদী, এবং পণ্য পরিবহন যোগাযোগ ব্যবস্থার মূল জিনিস ছিল নদীপথ। এবং আমি দেখেছি এখানে বড় বড় নৌকো, বোট, এইসব তো দেখেছি। তো হয়তোবা এখানে যে গোলা ছিল, সেই গোলা থেকে এখানকার যে উৎপাদিত শস্য বা অন্য কিছু, সেগুলো ওই নদী পথে অন্য কোথাও তারা পাঠাতেন, এরকম হতে পারে। তো দিয়ে জনশ্রুতি, এর কোনো লিখিত প্রমাণ নেই, বুঝতে পারলেন? তো এই তারপর থেকে আমার জ্ঞান হওয়া থেকে আমরা সবাই গোলার মাতা মন্দির জানি। ওই যে বললাম জঙ্গলাকীর্ণ, উনিও বললেন তাই। এবার এখান থেকে আমরা পাশে শিবের মন্দিরে যাই, মহাদেবের দর্শন করুন, একদম একদম। তারপর মায়ের প্রসাদ নিয়ে, মায়ের আজকে যে ভোগ হয়েছিল প্রসাদ একটু নিয়ে আমরা সবাই মন্দিরময় পাথরার দ্বিতীয় পাটের দিকে এগিয়ে যাব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এটাও পুরনো মন্দির। হ্যাঁ বলুন। আমি শীতলা মাতার মন্দিরে দাঁড়িয়ে বলছিলাম মহাদেবের মন্দিরের কথা। দেখুন সামনে মহাদেব বসে আছেন। এই কিছুক্ষণ আগে ওনার পুজো ভোগ নিবেদন হয়েছে, এবং আমাদের পুরোহিত মশাইয়ের মুখ থেকে শুনলেন যে এটা প্রায় 300 শতাধিক বছরের পূর্বে, যদিও লিখিত প্রমাণ নেই, কিন্তু যে সময় এইসব মন্দির নির্মাণ হয়েছিল সেগুলো আমি সামনের দিকে যখন এগোবো এবং এই পরিক্রমার উপসংহারে যাব এবং কিছু তথ্য প্রমাণ আপনাদের সামনে তুলে ধরব, তখন বুঝতে পারবেন যে আমার কথার সাথে এই মন্দিরগুলো যে দেখছেন, বিগ্রহ দেখছেন, এর বাস্তবতা অবশ্যই লুকিয়ে আছে। নমস্কার। সাধারণত এখানে থাকার ব্যবস্থা করা হয় না, তাও ওনার সাথে কথা বলে ওনারা বললেন যদি কেউ কলকাতাতে আসতে চায় বা দূর থেকেও আসতে চায় 3-4 জন, তো এখানে থাকার ব্যবস্থা মোটামুটি আছে। তো এই ব্যাপারে আমি ওনার কাছ থেকে জেনে নেব। আপনি একটু বলুন থাকার ব্যাপারে। এখানে এই থাকার পরিবেশ আছে, মন্দিরের ওয়েজ এটা এরকম, আমরা কোনো ভাড়া ঠিক করিনি, তবে মায়ের মন্দিরের উদ্দেশ্যে একটা। হ্যাঁ, উনি যেটা বললেন যে এখানে ফিক্সড কোনো ভাড়া নেই, তো কেউ যদি আসে এখানে থাকতে পারে, এবং মায়ের উদ্দেশ্যে ওনার যেটা সুবিধা হবে। হ্যাঁ, এবং অবশ্যই আগে যোগাযোগ করতে হবে। আমি এখানকার ফোন নাম্বার, প্রভাসদার ফোন নাম্বার দিয়ে দেবো, ওনার সাথে যোগাযোগ করলেই উনি ব্যবস্থা করে দেবেন, এবং আগে থেকে সেটা বলে রাখতে হবে। তো আমার কিন্তু জায়গাটা খুব ভালো লেগেছে, তবে অবশ্যই এখানে কিন্তু কোনো উচ্ছৃঙ্খল বা মাদক জাতীয় দ্রব্য ব্যবহার করা যাবে না। পান, বিড়ি, সিগারেট, মাদক, এগুলো, মদ, গাঁজা, এগুলো চলবে না, এসব চলবে না। এখানে সন্ধ্যা আরতি হয়, পুজো হয়, বা ভোগ হয়, খুবই ভালো লাগবে। এবং আমরা এই মুহূর্তে সবাই মায়ের প্রসাদ পেলাম। হ্যাঁ, আমিও নিজে মায়ের প্রসাদ খেলাম, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এখানে মায়ের প্রসাদ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, আজকে আমরা পেলাম, তো খুবই ভালো লাগলো। তো এবার আমরা মেন মন্দিরের দিকে যাচ্ছি। মেন মন্দির পুরনো যে মন্দিরগুলো পাত্রায়, এটাও পুরনো, কিন্তু এটা সংস্কার করে অনেক এখন পুরনো বোঝা যাচ্ছে না। তো
তো সেদিকেই যাব আমরা এখন। তো চলুন, প্রভাসদা আমাদের সাথে অবশ্যই থাকবে, উনি আমাদের সমস্ত ইতিহাসটা বলবেন। আমার তো খুবই ভালো লেগেছে, তবে এখন অবধি এখানে কেউ নাইসটে করেছে বলে মনে হয় না, কেউ করেনি, ওনারা বানিয়েছেন সবে। এই যে বাথরুম পায়খানা খুবই সুন্দর। তো আপনারা যারা আসতে চান এসে এক দুদিন থাকতেই পারেন এবং পুরো পাত্রা ভ্রমণ করতে পারেন, মন্দিরের পরিবেশটা দেখতে পারেন। তো খুবই ভালো, অনেকটা জায়গা জুড়ে বাথরুম। আবার বাইরেও আছে, বাইরেও আছে, আউটসাইডারদের জন্য বাইরেও ব্যবস্থা করা আছে। ঠিক আছে, আমি যোগাযোগ নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে ডেসক্রিপশন বক্স বা যোগাযোগ করে আপনারা এখানে আসতে পারেন, তবে একটু আগে জানাতে হবে। ঠিক আছে। হ্যাঁ, ফার্স্ট মন্দিরটা আমরা এসেছি ধর্মরাজ জিউয়ের একদম কাঁসাই, এই যে কাঁসাই নদী, এই কাঁসাই নদীর ধারেই। অপূর্ব, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। এখানে লেখাও আছে টোটাল ব্যাপারটা। তো এই মন্দিরটার ব্যাপারে প্রভাসবাবুর কাছে আমরা এখন শুনে নেব ব্যাপারটা। আমরা মন্দির পরিক্রমা শুরু করেছি বেশ কিছুক্ষণ আগে। পরিক্রমা করতে করতে আমরা এখন এসে পৌঁছেছি একদম কংসাবতীর কোল ঘেঁষে যে মন্দিরটি আছে, ধর্মরাজ জিউয়ের মন্দির। এই বিগ্রহের নিত্য পুজো হয়, প্রতিদিন পুজো হয়। তবে বিশেষ কারণবশত এই মুহূর্তে মন্দিরে বিগ্রহটি দেখতে পাবেন না। বিগ্রহটি বাড়িতে রেখে পুজো হচ্ছে, এবং এটা না বললে নয়, এই মন্দিরের সেবায়িত আমি বা আমাদের ফ্যামিলি, বর্তমানে আমার ভাইপোরা পুজো করেন। আমাদের বাড়িতে বিগ্রহ রাখা আছে। এই মন্দির সম্বন্ধে অনেক জনশ্রুতি আছে, এবং সবার আগে একটা কথা বলি, যারা আসেন মন্দিরময় পাথরের মন্দির দেখতে, তাদের কাছে আমার একটা কথা না বললে হয় না, তাই বলতে হয়। আপনি যদি পবিত্র মন পবিত্রভাবে আপনি এখানে আসেন, আমি একটা জিনিস দেখাবো, সেটা আপনি দেখলে নিজে অবাক হয়ে যাবেন। যেমন আমরা মৌমাছি দেখলে ভয়ে দৌড়ে পালিয়ে যাই, এই মন্দিরে এখনও একটি মৌচাক আছে। আমি আমার জ্ঞান হওয়া থেকে দেখে আসছি। তো ওই মৌচাকের মধু কেউ কোনো দিন আরোহণ করতে পারেনি। শুনেছি এখানে সাপ আছে, সেই সাপ মৌচাকের মধু খায়। আমি বলবো আমার সাথে চলুন, জুতো খুলে ওখানে চলুন, গিয়ে দেখবেন আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে, আপনার গায়ে মৌমাছি বসলেও আপনার কোনো ক্ষতি করবে না। এছাড়াও আরও অনেক কিছু আছে, সেটা এই মৌচাকটা দেখার পরে আমি আপনাদেরকে বলবো। জুতোটা খুলে সামনের দিকে এগোন। চারিদিকে মৌমাছি ঘুরছে, বাবা, ওই যে মৌমাছির ইয়েটা, চারিদিকে মৌমাছি ঘুরছে। এ নাকি সারা জীবন মানে মৌমাছি ঘোরে। দেখলেন আমার কথা? এখানে কোনো বিগ্রহ নেই, কোনো বিগ্রহ আছে আমরা তো আমাদের বাড়িতে আছে। আচ্ছা আচ্ছা। বিশেষ কারণবশত এখানে বিগ্রহটা রাখা যায়নি। তো প্রতিদিন নিত্য পুজো হয়, এবং ধর্ম সংক্রান্তি অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন পাশাপাশি বহু গ্রামের মানুষ ওখানে পুজো দেন। এবং এই মন্দিরের একটা বিশেষ বৈশিষ্ট্য, সাতভক্ষণ অন্নপ্রাশনে, সাতভক্ষণ তো বিশেষ, এবং অন্নপ্রাশনে এই এলাকার বহু বাড়ি, প্রায় বাড়ি, মায়েরা যান ওখানে পুজো দিয়ে নিয়ে এসে সেই ফুল খাওয়ানো হয় বাচ্চাকে, এটা হয়। এবং বাচ্চা প্রসবের আগে মারা মানসিক করেন, মানত করেন, আমার সুপ্রসব হলে, বাচ্চা ভালো হলে মাথার চুল ওখানে দিয়ে আসবো। তাই সবাই আসে, ওখানে এসে মাথার চুল মুন্ডন করে পুজো দিয়ে বাচ্চাকে ফিরিয়ে নিয়ে যায়। এরকম বহু ঘটনাবলী আছে, এই জনশ্রুতি আরও অন্যান্য বিভিন্ন রকম আছে। কিন্তু আমি যে কথা বলছি তার জাজ্জল্য প্রমাণটা দেখতে পেলেন তো মৌচাকের ক্ষেত্রে? না না, আপনাদের একটা মৌমাছিও কামড়াচ্ছে না, অথচ চারিদিকে মৌমাছি ঘুরে বেড়াচ্ছে। এটাই হচ্ছে প্রভুর মাহাত্ম্য। বাহ! তাই ধর্মরাজের শ্রীচরণে আমাদের শতকোটি প্রণাম, নমস্কার। বারবার বলছি এই বিটে উঠবেন না, স্টল ফিগার, এই বিটে উঠে তুলতে গিয়ে গেলেন উল্টে, একদম হাত পা ভেঙে অবস্থা চরম।
সঙ্গে সঙ্গে তাকে মারুতি নিয়ে গেল, দেখে দিলাম। এখানে আসুন। এটা কি? হ্যাঁ বলুন। এই যে একটা গর্ত দেখছেন, হ্যাঁ কিছুটা পলেস্তারা আছে, কিছুটা নষ্ট হয়েছে। এটা কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যখন এই মন্দির সংস্কারের কাজটা করেন তখন তারা করেছিলেন, কিন্তু সেটাও নষ্ট হয়ে গেছে। আমি আমার জ্ঞান হওয়া থেকে দেখছি, এবং আমি কেন বহু বহু বছর আগে থেকে এই জায়গাটাতে একটা পুজো হয় জিতাষ্টমীর দিন, মানে গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় গোট পুজো। আগের দিন শহরেও কিছু কিছু জায়গায় এখন হয়, আগের দিন ওই মুগ কলাই, ছোলা কলাই, মটর কলাই সব ভিজিয়ে রাখে, পরের দিন এখানে আসে, মাঝখানে একটা গর্ত করে একটা কলার গাছ কেটে দেওয়া হয়, শালুক ফুল থেকে শুরু করে নানা রকম শসা বিভিন্ন জিনিস দিয়ে এখানে পুজো করা হয়। পুরোহিত মশাই পুজো করেন, এই পাশাপাশি গ্রামের সমস্ত মানুষ আসেন এবং পরের দিন সকালে সেই প্রসাদ তারা বিতরণ করেন। বাহ, বুঝতে পারলেন? জীমূত বাহন পূজা, গোট পূজা। ঠিক আছে, এবার আমরা সামনের দিকে এগোই। চলুন। নদীর পরিক্রমা করতে করতে এই মুহূর্তে এসে পৌঁছে গেছি মজুমদার কমপ্লেক্সে। এখানে তিনটে কমপ্লেক্স, একটা হচ্ছে ধর্মরাজ কমপ্লেক্স, একটা মজুমদার কমপ্লেক্স, একটা বন্দ্যোপাধ্যায় কমপ্লেক্স। এখন মজুমদার কমপ্লেক্স, ধর্মরাজ আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনাকে। এখানে যে মন্দিরগুলো দেখছেন, এই মন্দিরগুলো কিন্তু একটু ভিন্ন প্যাটার্নের। ভিন্ন প্যাটার্ন কেন বলছি? এই যে আটচালা মন্দির, সামনে টেরাকোটা, একটা লক্ষ্য করে দেখুন, কোনো মন্দিরে কিন্তু কোনো দেবদেবীর টেরাকোটা নেই। এইবার আমরা একটা ধারণা আমাদের তৈরি হয়েছে, যেটা জনশ্রুতিও বলতে পারেন, যে এখানে যে মন্দিরগুলো, এগুলো আলীবর্দীর সমসাময়িক। আলীবর্দীর সমসাময়িক। আলীবর্দী খান? হ্যাঁ, আচ্ছা। সিরাজউদ্দৌলার দাদু। হ্যাঁ হ্যাঁ। যদিও লিখিত প্রমাণ নেই, হ্যাঁ, কিন্তু এরকম। এবং এখানের মন্দিরে ইসলামিক কালচারের ছোঁয়া আছে। হ্যাঁ। এবারে ইসলামিক কালচারের ছোঁয়া আছে আমি বললেই তো হবে না, তার প্রমাণ দিতে হবে। আমি অবশ্যই আপনাদেরকে সেই প্রমাণটা দেব। এবং তারপরে যে এখানের মন্দিরগুলো কত বছরের পুরান সেগুলো আপনারা বুঝতে পারবেন। বিভিন্ন সময়, একটা সময় থেকে আরেকটা সময় ধারাবাহিকভাবে করে মন্দিরগুলো নির্মাণ হয়েছে। দেখুন, ওই কোনার যে মন্দিরটা, ওর উপরে একটা ফলক আছে, ওখানে লেখা আছে 1771 শতক। এই জায়গাটা না? ওই যে কোনাতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1771 শতক। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইবার এই দেখুন, সবগুলো ফুলের টেরাকোটা, কোনো দেবদেবীর টেরাকোটা নেই। এইখানে দাঁড়পাল ছিল, দাঁড়পালগুলো নষ্ট হয়ে গেছে, আর কোলে যে এরকম করেছিল, পরে হয়তো তৈরি করতো, কিন্তু যে কোনো কারণে আবার নষ্ট হয়েছে, পরে ওরা হয়তো তৈরি করতে পারে। এই ভেতরে আসতে বলবো, মাথাটা না দিয়ে। ওই যে এটা কি বলছি, আসুন। এই যে জায়গাটা দেখছেন, এখানে শিবলিঙ্গ থাকতো, এই যে এটাকে লেটলালা বলে, স্নান জল যেত। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন? এবার আমি যে বলেছি ইসলামিক কালচারের ছোঁয়া, ওপর দিকে তাকান। আরে বাবা, এই যে জিনিসটা দেখছেন, এটাকে বলে ডোম। সচরাচর মন্দিরে এটা দেখা যায় না, মসজিদে বিশেষ করে এটা একদম থাকবেই। এই যে ডোমাকৃতি, এর থেকে কিন্তু উপলব্ধি করা যায় যে এখানের মন্দিরেও ইসলামিক কালচারের ছোঁয়া ছিল, এবং এই মন্দিরগুলোতে কোনো টেরাকোটা দেবদেবী নেই না। ঠিক আছে, এবার বাইরে চলুন। শিবের মন্দির। আচ্ছা, এই যে মন্দিরটা, এই মন্দিরের এটা আবার অন্য প্যাটার্নের মন্দির, তো দেখতে পাচ্ছেন। এই মন্দিরের একটা বিশেষ জিনিস, বাতায়নে কেউ তার প্রিয়জনের জন্য অপেক্ষারতা। আচ্ছা, আমরা যারা পূজারিনী কবিতা পড়েছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, তার যে নায়িকা শ্রীমতী, সে তার প্রিয়জনের জন্য বাতায়নে অপেক্ষা করেছিল। ঠিক ঠিক, ওই সেই জিনিসটা যেন তুলে ধরা হয়েছে, জানলা দিয়ে ওয়েট করছে। কিন্তু একটা বিষয় আসছেই, ওই কবিতাটা লেখা হয়েছে অনেক পরে, কিন্তু এই মন্দিরটা যিনি নির্মাণ করেছেন, তার যে চিন্তা ভাবনা, তার যে নির্মাণ শৈলী, সেটাকে কিন্তু আমাদেরকে স্যালুট জানাতে। একদম একদম, তা না হলে তাকে মানে তার যে চিন্তা ভাবনা, তাকে সম্মান জানানোটাই আমাদের কাজ। একদম একদম, বুঝতে পেরেছেন? একদম। এবার সামনে এগোবো। এখানে টোটাল 3টে শিবের মন্দির,
আর এই একটা শিবের মন্দির, 4টে শিবের মন্দির। এখানে এই মন্দিরের এই জায়গা অবধি দেখেছেন একটা সীমারেখা। হুম এখানে এত বেশি মন্দির ছিল, হুম তার জন্য পরিচর্যার প্রয়োজন, পুরোহিতের প্রয়োজন, ভোগ রান্নার জন্য পাচকের প্রয়োজন, পরিষ্কার পরিচ্ছন্ন করার লোক, এখানে ভোগ রান্না হতো এবং তাদের বসবাসের একটা জায়গা ছিল। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি মাকড়া পাথরের তৈরি দুর্গা মণ্ডপের সামনে। এদিকে আসুন, আপনি এদিকে চলে আসুন, এখান থেকে দেখুন। মাকড়া পাথরের তৈরি দুর্গা মণ্ডপের সামনে। আমরা যদি সাউথে যাই, নর্থে যাই, অনেক বড় বড় পাথর যেগুলোকে ক্রেন দিয়ে তুলতে হয়, কিন্তু এখানে দেখুন ছোট্ট ছোট্ট মাপের পাথর দিয়ে করা। এবং তখন, এখন তো ইট বালি সিমেন্টের ব্যাপার, তখন কিন্তু চুন সুরকি। সর্বোপরি একটা বৈশিষ্ট্য দেখুন লক্ষ্য করে, এই যে আর্চটা দেখছেন, চুন সুরকিও নেই, ওপরের পলেস্তারাটা চুন সুরকির আছে, কিন্তু ভেতরে কোনো মশলা নেই। একটা যদি খসে পড়ে সাথে সাথে পুরো আর্চটা ভেঙে যায়। তো তখনকার মিস্ত্রিদের যে চিন্তা ভাবনা, যে রাজমিস্ত্রিরা নির্মাণ করেছিলেন, ভাবতে পারা যায় আমাদের চিন্তার সাথে তাদের চিন্তার কতটা দূরত্ব। একদম। এবং এই একটা জিনিস দেখুন, আমরা বাড়িতে জাফরি ব্যবহার করি, সিমেন্ট বালির জাফরি, এটা কিন্তু পাথরকে কেটেই করা আছে। এটা একটা পার্ট, এটা একটা পার্ট। হয়তো বলবেন পেছনে জয়েন্ট আছে, না, আমি ভেতরে যেতে বলবো, গিয়ে দেখবেন পেছনে কোনো জয়েন্ট নেই। না, পেছনেও কোনো জয়েন্ট নেই। বাহ, দেখেছেন, পুরো পাথর কেটেই বানানো। এবং এই পাথরগুলো লক্ষ্য করে দেখুন, একদম পিস পিস করে করা। বাহ, এবার সব খসে পড়েছে, নষ্ট হয়েছে। এটা দুর্গা মন্দির ছিল, তাই তো? হ্যাঁ, দুর্গা মন্দির। এখানে একটা জনশ্রুতি আছে, হ্যাঁ, একটা সময় নাকি এখানে এত বেশি ছাগ মহিষ বলি হতো, আচ্ছা, যে যার রক্তের স্রোত নদী অবধি বয়ে যেত। এবং প্রায় 30 ফুটের বেশি নিচে একটা সময় একটা নালী দেখতে পাওয়া যায়, আচ্ছা, যেটা দিয়ে রক্ত যেত। আচ্ছা, তো এখন সেটা তো বুঝে গেছে, তাই এটা জনশ্রুতিতেই থেকে গেছে। এবার আমরা সামনের দিকে এগোবো। কেমন পিস পিস করে একদম সাইজ করে কাটা আছে, দেখতে পাচ্ছেন? বাহ বাহ, হ্যাঁ হ্যাঁ, পাথর কেটে। পাথর কেটে এই যে আছে, এটা সব তখনকার দিনের। হ্যাঁ, উপরে এটা সংস্কার করেছে। আর্কিওলজি তো নতুন করে বানানোর। আচ্ছা, আর্কিওলজি কটা সংস্কার করেছে মন্দির? অনেকগুলো হয়েছে। আচ্ছা, 34টা টার্গেট, কিন্তু সবগুলো এখনো কমপ্লিট হয়নি। হ্যাঁ, আর ধ্বংস হয়ে গেছে কটা? ধ্বংস হয়ে গেছে অনেক অনেক। আমি আমার ছোটবেলায় যা দেখেছি, হ্যাঁ, এখনকার 25%, 30%ও নেই। এখন এত বেশি মন্দির ছিল, মানে 100-র উপরে মন্দির ছিল। নদী গর্ভে সব বিলীন হয়ে গেছে, হ্যাঁ, রাস্তাতে অনেক নষ্ট হয়েছে। আচ্ছা, এবার আমার বাকি কথার যে প্রমাণ, হ্যাঁ, সেটা সামনের দিকে গেলে আপনাকে বলবো। আচ্ছা আচ্ছা, শুন, আমি সামনের দিকে যে মন্দিরটা দেখছেন, এটাও শিবের মন্দির। এই মন্দিরটা এই অবস্থায় ছিল, দেখুন এই অবস্থাতে ছিল। মন্দির সংস্কারের আগে, সংস্কারের পরে। এইখানে লেখা ছিল 1706, যেটা নষ্ট হয়ে গেছে। তাহলে ওখানে আমরা কি দেখলাম? 1771। এখানে দেখলাম 1706। আরও দেখাবো, ইন্টারেস্টিং জিনিস আরও আছে, আসুন দেখবেন। দেখুন, আমরা সবসময় মন্দির কেমন নির্মাণ করি? বাড়ির থেকে একটু উঁচুতে। একদম একদম একদম। আজকে দেখুন, এই মন্দিরের লাস্ট চাতাল এটা, তো এই বেদিটা, তো এটা যদি এত নিচে হয়, দেখুন নিয়ার অ্যাবাউট 20 থেকে 25 ফিট ওপরে কিন্তু রাস্তা। এইটা লাস্ট প্ল্যাটফর্ম। তাহলে রাস্তাটা কতটা নিচুতে ছিল সেটা উপলব্ধি করতে পেরেছেন? রাস্তাটা উঁচুতে উঠে গেছে, উঁচুতে উঠেছে। তাহলে কিছুক্ষণ আগে আমি যেটা বলছিলাম, যে রক্তের স্রোত বয়ে যেত, জনশ্রুতি, ওটা যদিও জনশ্রুতি, লিখিত প্রমাণ নেই, তাহলে আমরা স্বাভাবিকভাবে ভাবতে পারি রাস্তাটা যদি এত নিচুতে থাকে, তাহলে ওর হতেই পারে প্রমাণ, ওটাই প্রমাণ। বুঝতে পেরেছি? একদম। এইবার দেখুন, এই যে মন্দিরটা, এর টেরাকোটা অনেকটাই অক্ষত আছে। এবং সর্বোপরি দেখুন, এখানে লেখা আছে, এটাও শিবের মন্দির, 1749 শকাব্দ। দেখুন, ঠিক ঠিক ঠিক, 1749। তাহলে 1709, 1749, 1771। একটা জিনিস কিন্তু বুঝতে পারছি, পরবর্তীকালে জমিদাররা যখন পাল্টেছে, একজন থেকে আরেকজন হয়েছে, সে তার মতো করে নতুন বানিয়েছে।
এখানে ভেতরে ঢুকে দেখুন, এখানে দ্বারপালগুলো অনেকটা অক্ষত আছে। আচ্ছা আচ্ছা ওই দিক দিয়ে নামুন, নেবে দেখে আচ্ছা আচ্ছা। আপনার নিচে সামনেও আছে ভালো টেরাকোটা। হুম হুম। এগুলো রক্ষীগুলো না, হ্যাঁ হ্যাঁ, চারপালগুলো ভেঙে দিয়েছে তাও। দু সাইডে দুটো দাঁড়পাল রক্ষী, বিগ্রহ নেই, কোনো মূর্তি নেই এর মধ্যে। অপূর্ব। ভেঙে দিয়েছে। পরিক্রমা করছি, করতে করতে এবার এমন জায়গাতে এসে পৌঁছে গেছি যেখানে অনেকগুলো মন্দির পাবো, এবং সর্বোপরি যেটা আপনাদেরকে এখন দেখাবো, যদি আমি কোনো রং কোম্পানির বিরুদ্ধে নয়, এখন আমরা বাড়ি নির্মাণ করলে বিভিন্ন নামি দামি কোম্পানি, এশিয়ান পেন্টস থেকে, বার্জার পেন্টস থেকে, ন্যারোলেক থেকে শুরু করে বহু কোম্পানির আমরা রং ব্যবহার করি, ওনাদের সবই ভালো। কিন্তু আমার এই কথাটা বলার আসল কারণটা হচ্ছে, আজ থেকে 250 বছরের পুরানো একটা রং আপনাদেরকে দেখাবো, তৎকালের হার্বাল কালার, অর্থাৎ ভেষজ কালার। সেটা দেখার পরে আপনারাই বিচার করবেন আমার কথাটা ঠিক না ভুল। চলুন আমরা সেটা দেখি। এসে গেছি ওইখানে। আমি বলবো, দেখুন অন্যান্য জায়গায় বিভিন্ন ধরনের টেরাকোটা, এই মন্দিরটার উপরিভাগে কিন্তু আমরা এখন দেখতে পাবো মাকড়সার জালের টেরাকোটা। সেটা আপনি ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এবার আমরা আগে যাই রং দেখতে। মাথাটা নিচে দিই। এটি শিবের মন্দির, এখানে শিবলিঙ্গ থাকে। আমি আমার ছোটবেলাতে দেখেছি এখানে পুজো হতো, পরবর্তীকালে কেউ বা তারা এটা নিয়ে গেছে। তবে সম্ভবত আমাদের গ্রাম থেকে শহর লাগোয়া এলাকার মধ্যেই এই মূর্তিটি, শিবলিঙ্গটি পুজো পাচ্ছেন, এটা শুনেছি। এইবার আমি বলবো, ওপর দিকে তাকান, দেখুন আজ থেকে 250 বছর আগেকার পুরানো ভেষজ রং। আপনারাই বিচার করবেন কিছুক্ষণ আগে আমি যে কথাটা বলেছিলাম সেই কথার সাথে এটা মিল আছে কিনা। মাকড়সার জালের মতন উঁচুটা, কি সুন্দর কাজ, ওপরটা পুরো মাকড়সার জাল। প্রথমে ভেবেছিলাম পাত্রার ব্লগটা একটা ব্লগেই কভার করব টোটালটা, কিন্তু সেটা সম্ভব হলো না। প্রভাসবাবু এত সুন্দর করে বলছেন এখানে খুঁটিনাটি ইতিহাসগুলো, তো সেটা পুরোটা দেখাতে গেলে একটা ব্লগে সম্ভব হচ্ছে না। অনেক ইন্টারেস্টিং জিনিস বাকি রয়ে গেছে, ওটা সেকেন্ড ব্লগে দেখাবো। এই ব্লগটা আর বাড়াচ্ছি না। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সেকেন্ড ব্লকে আরও ভালো ভালো অনেক ইন্টারেস্টিং জিনিস থাকবে, তো সেকেন্ড ব্লগটাকে 2-1 দিনের মধ্যেই ছাড়বো। ভালো থাকবেন, ধন্যবাদ।